যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা, যেমনটি অবগত নিশ্চয়ই। কোটা ইস্যুতে হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন আদালত। সকালে চূড়ান্ত শুনানি শেষে এই রায় দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে 5%, আর বাকি 2% রাখা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য। সরকারকে দ্রুতই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছেন আদালত। রায় পড়ার সময় শিক্ষার্থীদের বাসায় ফিরে যাওয়ার আহ্বান জানান আপিল বিভাগ, আর তাদের ক্লাসে ফিরিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদেরও আহ্বান জানানো হয়েছে। এর আগে সকাল 10টায় এই শুনানি শুরু হয়। শুরুতেই বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। তিনি বলেছেন, কোটা নিয়ে হাইকোর্টের রায় স্ববিরোধী এবং বাতিলযোগ্য। কোটার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, এতে আদালত হস্তক্ষেপ করতে পারে না। শুনানিতে রায় বাতিল চান 2 শিক্ষার্থীর আইনজীবী শাহ মঞ্জুরুল হকও। এ সময় রিটকারীর আইনজীবী বললেন, 21 বছর কোনো কোটা সুবিধা পায়নি মুক্তিযোদ্ধার সন্তানেরা, তাই যৌক্তিক সংস্কারের দাবি তিনি জানান। এই শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, একটা বিশেষ পরিস্থিতিতে কোর্ট বসেছে। এ সময় বক্তব্য উপস্থাপন করেন 8 জ্যেষ্ঠ আইনজীবীও। সরকারি চাকরি আইনজীবীরা বললেন, এটি একটি ঐতিহাসিক রায়। এখানে মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দাবি মেনে নেয় শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধও জানিয়েছেন আইনজীবীরা। সেই সাথে রায় সম্পর্কে কিছু পর্যবেক্ষণও জানান আইনজীবীরা। বিভাগ এখানে স্থিতাবস্থার আদেশ দিয়েছিলেন এবং একই সাথে ওই আদেশটিকে অকার্যকর করেছিলেন। তারপরও আমাদের ছাত্ররা এই আদেশটি সঠিকভাবে বুঝতে পারেন নাই এবং তাদেরকে কিছু কিছু লোক বিভ্রান্ত করেছেন। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয় ওদের জন্য হচ্ছে 1 ভাগ। অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য 5% থাকবে, সাধারণ কোটা থাকবে 93%, আর 7% কোটা থাকবে। তার মধ্যে 5% হচ্ছে মুক্তিযোদ্ধা, হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ। আদালত যেই পার্সেন্টেজ গুলো দিয়েছে, এটা সরকার ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারে, বাস্তবায়ন করতে পারে। সো ইট ইজ নট বাইন্ডিং। এখানে আমার একটা অবজারভেশন, 10% নারীরা পেত, এখানে নারীরা এখন 0। হাজার হাজার ছাত্রছাত্রী আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে মৃত্যুর জন্য, মৃত্যু মুখোমুখি, এবং সদর হতে নিহত হয়েছে। সরকার কেন, আমি এটা বলেছি কোর্টে, সরকার কেন আরো আগে এই সিদ্ধান্তটা করলেন না? এটার জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী। আকাশের যে জায়গায় মেঘ জমা হয়, আইসা বৃষ্টি পড়ে আদালতের উপর। আপনি বিভিন্ন সংসদের ঝামেলা, নীতি নির্ধারণের ঝামেলা, এগুলা সব কেন আইসা সুপ্রিম কোর্টে বৃষ্টিপাত হইতে হবে? এগুলা তো সুপ্রিম কোর্টের ঝামেলা ছিল না। সুপ্রিম কোর্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের মেঘগুলা যথেষ্ট। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সরকার। এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামীকালের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোটা ইস্যুতে আপিল বিভাগের রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি বললেন, শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ফেরাতে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে সৌহার্দ্য তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে। তাই তো আদালতের সিদ্ধান্ত, সেটা ওনারা একটা সাজেশন দিয়েছেন, আমরা সেটা দেখে অবশ্যই আগামীকালের মধ্যে একমত পোষণ করেছি। পদক্ষেপভাবে চাইলে করতে পারি, তাই না? এগুলো আমরা একটা ক্ষোভ বা হতে পারে। কোটা ইস্যুতে সরকারি চাকরিতে আপিল বিভাগের রায় বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুতই ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। তিনি বলেছেন, আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পেলেই গ্যাজেট প্রকাশ করা হবে। সরকারি কোটা হাতে মুক্তিযোদ্ধাদের জন্য এক প্রজ্ঞাপন হবে। এখন বাকি অংশ রায়ের অন্য বিষয়ে আছে কিনা সেটা আমরা একটু আলাপ আলোচনা করে নিই। আজকে প্রজ্ঞাপন হবে ইনশাআল্লাহ। এর আগে কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগের রায় ঘিরে হাইকোর্ট এলাকার বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সতর্ক অবস্থান নিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, আর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা জানা বিজিবি সদর দফতরের অতিরিক্ত পরিচালক মেজর খালিদ তিনি জানিয়েছেন, হাইকোর্টের বিভিন্ন মোড়ে মোড়েও সেনাবাহিনী টহল দেয় এবং এছাড়া রাজধানী জুড়েও সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার সদস্যের পাশাপাশি আমরা বিজিবি সদস্য মোতায়েন হয়েছি সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য। আমাদের এখানে 3 প্লাটুন বিজিবি সদস্য ডিপ্লয়েড আছে। গোয়েন্দা নজরদারি জারি আছে। আমাদের যথেষ্ট পরিমাণ গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকে ডিউটি করছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন। সবকিছু মোকাবেলার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। কারফিউর দ্বিতীয় দিন আজ বিকেল 3টা থেকে 2 ঘন্টার শিথিলতা চলছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে সেনাবাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। বেসরকারি প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, তবে যাদের খুবই জরুরি প্রয়োজন কেবল তারাই বের হচ্ছেন। গণপরিবহন চলছে না। সিএনজি, রিকশা, ব্যাটারি চালিত গাড়িতে চড়ে গন্তব্যে যাচ্ছেন কেউ কেউ। জরুরি প্রয়োজনে বের হওয়া সবাইকেই জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিধিনিষেধের আওতামুক্ত অ্যাম্বুলেন্স, গণমাধ্যম, হাসপাতাল, ফায়ার সার্ভিসের মতো জরুরি পরিষেবা। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সাথে 14 দল এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তাদের বৈঠক শেষে সারা দেশে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা এভাবে কোনো ব্যবস্থাই পাইতেছিলাম, খুব চেষ্টা করছি, টিকিট লইছি আগের থেকে অগ্রিম, আবার ওই টিকিট মানে যাওয়ার ঘন্টা আগে ক্যান্সেল করে দিচ্ছি। চলমান এই সংঘর্ষে পুলিশের ঠিক কতজন সদস্য হতাহত হয়েছেন তার সঠিক হিসাব জানা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান আইজিপি, ডিএমপি কমিশনার সহ কর্মকর্তারা। আর ভর্তি সদস্যদের চিকিৎসার খোঁজ খবরও নেন তারা। পরে আইজিপি বললেন, দেশবিরোধী চক্রান্তের অংশ হিসেবে বিএনপি জামায়াত সারা দেশে নাশকতা করছে। কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে দুষ্কৃতিকারীরা হত্যা অবরোধের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আইজিপি। যারা এই উচ্ছৃঙ্খল আচরণের সাথে জড়িত আপনারা আমাদেরকে তথ্য দিন, আমরা আপনাদের পরিচয় গোপন রাখবো এবং উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করব এবং তাদেরকে ধরিয়ে দিতে যারা সহযোগিতা করবে তাদেরকে তাদের পরিচয় গোপন রেখে তাদের আইনের আওতায় এনে যথাযথ আইন শৃঙ্খলা ব্যবস্থা সুদৃঢ় রাখতে আমরা বদ্ধপরিকর। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএস। হত্যাকারী এবং হামলাকারীদের কেউই শিক্ষার্থী নয়, তাই এসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। সকালে নগরের নিরাপত্তা পরিদর্শনে বের হয়ে তিনি এসব কথা বলেছেন। এ সময় দেশের মানুষকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকার আহ্বান জানান। যে কোনো মূল্যেই নাশকতাকারীদের প্রতিহত করা হবে বলেও জানান। এ সময় এপিবিএন প্রধান বললেন, দেশের চলমান নাশকতা কোনোভাবেই সহ্য করা হবে না। এসব প্রতিরোধ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর দেশের মানুষকে কারফিউ মেনে নিরাপদ থাকার আহ্বান জানান তিনি। খুব দ্রুতই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও তিনি জানিয়েছেন। যারা এই সন্ত্রাসী এবং এই হামলাকারী এবং এই নাশকতাকারী যারা, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে, বিচারের সম্মুখীন করা হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই ধরনের নাশকতা কোনো মতেই সহ্য করা হবে না এবং এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ এবং আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। একটা বিরতিতে যাচ্ছি, যমুনা নিউজে এক্ষুনি ফিরছি। যমুনা নিউজ দেখছেন। এমার্জেন্সি ব্যালেন্স 1000 থেকে 2000 পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে এই পরিস্থিতি সামাল দিতে গ্রাহকদের কাছে আরো কিছুটা সময় চান তিনি। বলেছেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এবং ইমার্জেন্সি ব্যালেন্স আমরা বাড়িয়ে দিচ্ছি এবং 1000 এবং 2000 টাকা করে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাড়িয়ে দিচ্ছি। এটা বাড়ানোর জন্য যে আপনারা দীর্ঘ সময় লাগবে সেই সময়টা আমাদেরকে একটু দিতে হবে। এটা আপনাদের কাছে ধন্যবাদ। গ্যাসের ব্যাপারও একই অবস্থা। ভেন্ডিং মেশিনে যেতে গিয়ে এখন মনে করেন কাটু চলছে, এর মধ্যে যে ভেন্ডিং মেশিনে চার্জ করো এটা একটা বিরাট দুর্গতির মধ্যে ফেলে দিচ্ছে সারা বাংলাদেশের মানুষ। এইটা কষ্ট হচ্ছে, তার জন্য আমরা দুঃখিত এবং আপনারা একটু ধৈর্য ধরেন, এটার আমরা সমাধান করছি। কারফিউ জারি থাকায় সারা দেশে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল তল্লাশি চলছে। খুলনা নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ, র্যাব, বিজিবি। সড়ক মহাসড়কে সীমিত পরিসরে রিকশা, সিএনজি সহ ব্যাটারি চালিত অটোরিকশা চলছে। আর যাত্রী যানবাহনে তল্লাশি চলছে। জরুরি প্রয়োজন যাদের শুধুমাত্র তারাই বের হচ্ছেন।
আমার রোগী হলো ফোন দিছিল, তাই আমি রোগী আনতে গেছিলাম 250 এখন তাকে পৌঁছে দিয়ে আবার বাসায় চলে যাবো। ডায়াগনস্টিক সেন্টারে জব করে তো সেক্ষেত্রে ইমার্জেন্সি রোগীদের জন্য আমি সেখানে যাচ্ছি। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য কারফিউটা ঠিক আছে, সুতরাং আমরা কারফিউ যাতে দ্রুত উঠে যায় আমরা সবাই সেই সচেতন থাকবো। একই অবস্থা বন্দরনগরী চট্টগ্রামেও বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী, সেনা সদস্যরা টহল দিচ্ছে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। রিকশা, সিএনজি সহ ব্যাটারি চালিত 3 চাকার বাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন জরুরি কাজে বের হওয়া মানুষ। হয়ে বের হয়েছি, কি করবো, মনে পড়ে না অফিস খোলা, যেতে হবে, মানে ওষুধ কোম্পানি যেতে হবে আপনাকে। বেরোতে বের হতে হচ্ছে, আর এখানে কোনো যাত্রী নেই। যারা জরুরি কাজ আছে ওরা একটু বের হলেও রেট বললেও উঠতেছে না। বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী নগরীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসে আছে পুলিশ, পাশাপাশি সেনা সদস্যরাও টহল আছে এবং অতি প্রয়োজনে বের হওয়াদের জিজ্ঞাসাবাদ, তল্লাশি চলছে। সড়ক মহাসড়ক প্রায় পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। জরুরি কাজ সারতে কেউ কেউ বের হচ্ছেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনুরোধ করব যে কারফিউ চলাকালে আমরা যাদেরকে অনুমতি দিচ্ছি এবং যারা জরুরি পরিষেবার সাথে যুক্ত তারা ব্যতীত বাকিরা সবাই নিজ নিজ ঘরে অবস্থান করবেন। সিলেটেও টহল দিচ্ছে সেনা সদস্যরা। চেকপোস্ট বসিয়ে যাত্রী যানবাহনে তল্লাশি চলছে। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে। সীমিত সংখ্যক হালকা যানবাহন চলছে। সড়ক মহাসড়ক প্রায় ফাঁকা, আর যাদের জরুরি কাজ আছে তারা বের হচ্ছেন। আজও বিমানবন্দরে ভোগান্তিতে যাত্রীরা। রোববার কোনো ফ্লাইট বাতিল না হলেও বিলম্বেই কয়েকটি যাত্রা করেছে এবং আগে বাতিল হওয়া ফ্লাইটের কোনো যাত্রীর ব্যবস্থা এখনো হয়নি। কারফিউ থাকা এয়ারপোর্টে পৌঁছাতেও বেশ বেগ পেতে হচ্ছে। যদিও বিমানমন্ত্রী মোহাম্মদ ফারুক খান জানিয়েছেন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন সৌদি আরব প্রবাসী। আকামার মেয়াদ শেষ হবে 23 জুলাই। ফিরতে চেয়েছিলেন 20 জুলাই, কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় আটকা পড়েছেন। ওখানে আর নিশ্চিত দিতেছে না কোন দিন আমরা পালার দিব, এই নিশ্চিত আর দিতেছে না। যোগাযোগ করছি তখন তারা বলতেছে নেটওয়ার্ক না হলে তারা দিবে না, ফ্লাইট দিবে না। লক্ষ্মীপুরের এই যাত্রী গেল 3 দিন ধরে এয়ারপোর্টে। ফ্লাইট বাতিল না হলেও কারফিউ এর ঝুঁকি এড়াতে আগেই চলে এসেছেন বিমানবন্দরে। নাওয়া খাওয়া সব এখানেই। 3 দিন ফুরি আমি এখানে বসে আছি, হোটেলে গেছি, বলে যে 6000 টাকা লাগবে, 7000 টাকা লাগবে, তারপর আমি বোর্ডিং পাচ্ছি না, আমি হয়রানি হচ্ছি এই অবস্থা। বিমানবন্দরে শত শত মানুষের ভিড় লেগেই আছে। কারো ফ্লাইট সন্ধ্যায়, কারো 22 তারিখ ভোরে। কিন্তু সড়কের ঝুঁকি এড়াতে আগে ভাগেই পৌঁছানোর চেষ্টা করেছেন এয়ারপোর্টে। ফ্লাইট টাইম হচ্ছে রাত 2:35, তার মানে মারামারি হয়েছে। আমরা পথ চেঞ্জ করে অন্য পথ দিয়ে তারপরে এয়ারপোর্টে আইছি। তবে মন্ত্রী জানিয়েছেন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান যাত্রা স্বাভাবিক। প্রতিটি বিমানবন্দরে ফ্লাইট রেগুলার চলাচল করছে। এমিরেটস, সৌদি আরবিয়া এবং এয়ার আরাবিয়া সহ কয়েকটা ফ্লাইট গতকাল পর্যন্ত ক্যান্সেল হয়েছিল, সে থেকে তাদের সকল ফ্লাইট চলছে। সুতরাং যাদের কোনো প্লেনের টিকিট কেনা আছে তাদেরকে অনুরোধ করব এখানে ওখানে দৌড়ে না করে এয়ারপোর্টে যেতে। 21 জুলাই কোনো ফ্লাইট বাতিল না হলেও বিলম্বিত ছিল কয়েকটি বিমানের ফ্লাইট। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিরতিতে যাচ্ছে।